আজকের দিনটা আমাদের বাড়িতে থেকে যাও, কালকে সকালবেলা চলে যেও। তুমি কালকে ছুটি নিয়ে নিও, আমি ঠিক ম্যানেজ করে নেব। না মাস্টারমশাই, বাড়িতে আমার মা অসুস্থ, আর সত্যি কথা বলতে বাড়িতে আর কেউই নেই। আমাকে আজকে যেতেই হবে। জয়েনিং ডেট না হলে হয়তো আসতাম না। মা একটু আগে ফোন করেছিল, আমি ঠিক চলে যাব। হয়তো মাকে গিয়ে হাসপাতালে ভর্তি করতে হবে, কিন্তু আজ রাতে ট্রেন। চিন্তা নেই মাস্টারমশাই, 8টার মধ্যে আমি প্ল্যাটফর্মে চলে যাব। 8টার লোকালটা ঠিক ধরে ফেলতে পারবো। তাহলে তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, কোনো মতেই দেরি করো না। দেরি করো না, দেরি করো না, বেরিয়ে পড়ো। 8টার পরে আর কোনো লোকাল নেই কিন্তু। এক প্রকার জোর করেই আমাকে যেন মাস্টারমশাই হাত ধরে গেটের বাইরে বের করে দিলেন। আমি অবাক হলাম। রাস্তার ধারে দাঁড়িয়ে টোটোর জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণ পরে একটা টোটো এসে আমার সামনে দাঁড়ালো। কোথায় যাবেন? স্টেশন যাবেন? উঠে আসুন। টোটোতে উঠে বসতেই টোটোটা চলতে শুরু করলো। কিছুক্ষণ পরেই বুঝতে পারলাম টোটোওয়ালার পেটে একটু রঙিন জল পড়েছে। গুনগুন করে একটা গান গাইছে যেন। আরে দাদা, আপনি একটু আস্তে চালান না। চিন্তা নেই, একদম চিন্তা করবেন না। আরে রাস্তার যা বেহাল অবস্থা, একটু সাবধানে চালাও, নয়তো এই রে। রাস্তার ধার দিয়ে একজন বয়স্ক সাইকেল আরোহী যাচ্ছিলেন। হঠাৎ করে টোটোটা ধাক্কা মারলো সেই ব্যক্তিকে। লোকটা পড়ে যায় রাস্তার ধারে, মাথায় আঘাত পায়। আমি সঙ্গে সঙ্গে টোটো থেকে নেমে যাই। এ কি, আপনার লেগেছে? হ্যাঁ বাবা। আরে কিভাবে যাচ্ছ দাদা? দেখো তুমি কি করলে। আরে এরকম একটু আধটু হয়, ও কোনো ব্যাপার না। চলুন চলুন। দাঁড়ান আপনি। আপনি ঠিক আছেন? আপনাকে কি ডাক্তারখানায় নিয়ে যাব? না বাবা, আমি ঠিক আছি। তবে তুমি একটু সাবধানে চালাও, তোমার জন্য আমি পড়ে গেলাম। এই দেখো, মাথায় আঘাত পেয়েছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওরকম কত যে হয়। আপনি উঠে আসুন তো। বয়স্ক ব্যক্তিটা ঠিক আছে দেখে আমি আবারও টোটোয় উঠে বসলাম। এবার সাবধানে চালান, ধমক দিয়ে বললাম টোটোওয়ালাকে। এইবার সে সাবধানেই গাড়ি চালাচ্ছে। প্ল্যাটফর্মে এসে যখন পৌঁছালাম তখন ঘড়িতে 8:30 বাজে। লোকালটা আর ধরতে পারবো না। এই রে, অনেকটা দেরি হয়ে গেল। আচ্ছা দাদা, সত্যিই কি আর কোনো গাড়ি নেই? কি জানি, অত শত আমি জানি না। আমি এখানে 1 ঘন্টা অপেক্ষা করব, বুঝলেন? কিছু একটা ভেবে নিয়ে আমি প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাই। টিকিট কাউন্টারটার কাছে গিয়ে দেখি ঘরটা বন্ধ। প্ল্যাটফর্মে বসবো কিনা ভাবছি, এমন সময় পিছন থেকে এক ভদ্রলোকের গলার আওয়াজ পাই। আরে এখানে এত রাতের বেলায় কি চাই? ট্রেন ধরবো বলে এসেছিলাম, কিন্তু ট্রেনটা তো বেরিয়ে গেছে। টিকিট কাউন্টারও বন্ধ দেখছি, তাই ভাবলাম। আজকে আর কোনো ট্রেন আসবে না, তুমি চলে যাও। কি করব ভেবে উঠতে পারলাম না। প্ল্যাটফর্মের বাইরে টোটোওয়ালা তখনও বসে আছে। একবার ভাবলাম মাস্টারমশাইয়ের বাড়ি চলে যাই, আবার ভাবলাম এই প্ল্যাটফর্মেই রাত কাটিয়ে দেব। প্ল্যাটফর্মে একটা বেঞ্চে বসে পড়লাম। চারিদিকে অন্ধকার, ঝিঝি পোকা ডাকছে। এমন সময় আমার কাঁধে এক ব্যক্তি হাত রাখল। আমি চমকে উঠে তাকিয়ে দেখলাম আমার পাশে বসে আছে এক রক্তাক্ত ব্যক্তি। তার মাথার পাশ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। কোনো কারণে আঘাত খেয়ে আহত হয়েছে ব্যক্তিটি। আমাকে সাহায্য করো। আমি ভয় পেয়ে যাই। আরে আপনি এখানে? আপনার তো হাসপাতালে যাওয়া উচিত। আপনি এখানে কি করছেন? চলুন চলুন, হাসপাতালে যাবেন, চলুন। হাসপাতালে গিয়ে আমি আর কি করব? যা হওয়ার তা তো হয়েই গেছে। কিন্তু তুমি আমাকে একটু সাহায্য করবে? আরে আগে আপনি আমার সাথে হাসপাতালে চলুন। আমি মারা গেছি। ওই টোটোওয়ালার জন্যই আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। হাত ভেঙেছে, পা ভেঙেছে, মাথা ফেটেছে। কিছুক্ষণ আগে অবধি আমি রাস্তায় পড়েছিলাম। এখন আমাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছে। আমি কি করতে পারি? দেখলাম তুমি ওই মানুষটাকে সাহায্য করলে।
তুমি খুব ভালো মানুষ। এখনকার দিনে মানুষেরা কেউ কাউকে সাহায্য করে না। তুমি অবশ্যই এই চিঠিটা আর এই ব্যাগটা এই ঠিকানায় পাঠিয়ে দিও। এই বলে লোকটা অদৃশ্য হয়ে গেল। দেখলাম তার বসার জায়গায় একটা চিঠি পড়ে রয়েছে আর তার পাশে একটা ব্যাগ। কিছুক্ষণ পরেই হঠাৎ শুনতে পেলাম টোটোওয়ালার চিৎকার। আমি দৌড়ে প্ল্যাটফর্মের বাইরে গিয়ে দেখি সেই লোকটা টোটোওয়ালার গলা টিপে শূন্যে ঝুলিয়ে রেখেছে। টোটোওয়ালা ছটফট করছে। ছটফট করতে করতে আস্তে আস্তে নেতিয়ে পড়ল টোটোওয়ালা। শাস্তি দিয়েছি, আমি শাস্তি দিয়েছি। হঠাৎ শুনতে পেলাম একটা ট্রেনের হুইসেল। আমি দৌড়ে প্ল্যাটফর্মে গিয়ে দেখি কখন যেন একটা ট্রেন এসে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে। আমি দৌড়ে ট্রেনটায় উঠে পড়লাম আর সাথে সাথে ট্রেনটা একটা লম্বা হুইসেল দিয়ে ছেড়ে দিল। পিছন থেকে সেই বয়স্ক লোকটার আওয়াজ শুনতে পাই, না না না। আমি ট্রেনে উঠে বাইরে তাকিয়ে দেখি বয়স্ক লোকটা হাত নাড়িয়ে আমায় ডাকছে। আমি কিছুই বুঝতে পারি না। ট্রেনে উঠে আমার সাথে এতক্ষণ যা ঘটেছে সেই সব ভাবতে ভাবতে সবে মাত্র চোখটা বন্ধ করেছি, এমন সময় একটা বাচ্চা মেয়ের কান্নায় আমি উঠে বসি। দেখলাম আমার সামনে বসে আছে একটা মহিলা, তার কোলে একটা ছোট্ট বাচ্চা মেয়ে। ও মা, আর কত দূর? বড্ড খিদে পেয়েছে যে। আমি চমকে উঠলাম, কারণ আমি যখন ট্রেনে উঠেছিলাম ট্রেনের কামরায় তখন কেউ ছিল না। কি জানি কখন আসবে, তবে সামনে খাবার আছে, খাবি? কবে থেকে বসে আছি, কখন পৌঁছবো? খিদে পাচ্ছে তো। বাচ্চা মেয়ের প্রশ্নে মাটা কোনো উত্তর দিল না, অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে থাকলো। আমি বললাম, তোমরা কোথায় যাবে খুকি? মেদিনীপুর। সে তো অনেক দূর, অনেকটা যেতে হবে। আমি যখন নামবো তুমি তখন আমার সঙ্গে নেমো, আমিও ওখানেই নামবো। তুমি নামবে? এই ট্রেন থেকে কেউ নামতে পারে না। এই ট্রেনে ওঠার পর থেকে ট্রেনটা চলেই যাচ্ছে, থামছেই না। আরে না না, কিছুক্ষণ পরেই থেমে যাবে। তুমি আমার থেকেও বেশি জানো। কবে থেকে আমি ট্রেনে বসে আছি জানো? কবে থেকে? বাচ্চা মেয়েটা তার মায়ের দিকে তাকিয়ে থাকলো। তার মা বলল, উনি ভুল করে উঠে পড়েছেন এই ট্রেনে, কিন্তু মা, ওনাকে বিরক্ত করো না। আরে না না, আমি তো দেখলাম লেখা আছে মেদিনীপুর লোকাল, দেখেই উঠে পড়েছি। তবে আর কোনো ট্রেন আসার কথা ছিল না। টিটিও বলল যে আর কোনো ট্রেন নেই, তবুও হঠাৎ দেখলাম এই ট্রেন। মা, তাহলে কি উনিও আমাদের সাথে ট্রেনেই থেকে যাবেন? কি মজা, কি মজা। হ্যাঁ খুকি, আমিও তোমাদের সাথেই যাব। আমার খুব খিদে পেয়েছে মা। উনি তো সামনেই বসে আছেন, নে কামড়ে ছিঁড়ে খা। এমনিতেও তো কিছুক্ষণ পর আগুনে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। আমি অবাক হয়ে যাই মহিলাটির কথা শুনে। পাগল নাকি? কি সব উল্টোপাল্টা বলছেন? আমি পাগল নই। কিছুক্ষণ পরেই ট্রেনটা ধাক্কা খেয়ে আগুন লেগে যাবে, আর কিছুক্ষণ পরেই। শুধু শুধু আগুনে জ্বলে আপনি ছাই কেন হবেন? আপনাকে খেলে আমাদের সকলের খিদে মিটে যাবে, অনেক খিদে। কি তাই তো? কি বলছেন আপনি? আমি এবার নড়ে চড়ে বসলাম। তাকিয়ে দেখলাম ট্রেনের ভিতর হঠাৎ করে কিছু কালো ছায়ামূর্তি আস্তে আস্তে কিছু আগুনে দগ্ধ মানুষের রূপ নিল। চোখের সামনে এইসব দেখে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। এমন সময় একটা চেনা কণ্ঠস্বর কানে এলো। ঝাঁপ দিতে হবে,
এসব কি হচ্ছে আমার সাথে? আমি কি বেঁচে আছি না মরে গেছি, না স্বপ্ন দেখছি? যা দেখছো সবই সত্য, একটাও স্বপ্ন নয়। চলো চলো, এক্ষুনি ঝাঁপ দাও, নয়তো আর 10 মিনিটের মধ্যে ট্রেন অ্যাক্সিডেন্টে ট্রেনটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে, আর সাথে থাকা তুমিও। ততক্ষণে আমি চারিদিকে তাকিয়ে দেখি আমার আশেপাশে কিছু অর্ধদগ্ধ প্রেতাত্মা। সেই মহিলা বাচ্চা মেয়েটার গোটা শরীর, মানুষ বলা ভুল হবে, প্রেত, আমার দিকে এগিয়ে আসছে। মুখে দেখা যাচ্ছে এক হিংস্র হাসি। আমার দিকে এগিয়ে আসছে ওরা। এদিকে সেই বয়স্ক মানুষটা আমার হাত ধরে এক হ্যাচকা টান দেয়। আমি ট্রেন থেকে পড়ে যাই। চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে একটা ঝোপের মধ্যে পড়েছিলাম, তাই হয়তো বেঁচে গেলাম। উঠে দাঁড়িয়ে দেখলাম ট্রেনটা গিয়ে ধাক্কা মারল একটা তরল দাহ বোঝাই মালগাড়িতে। সঙ্গে সঙ্গে দুটো ট্রেনে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। চারিদিকে চিৎকার ছড়িয়ে পড়ল মানুষের আর্তনাদে। তারপর চোখের নিমেষে সব কিছু উধাও হয়ে গেল। অজ্ঞান হবার কিছুক্ষণ আগে লক্ষ্য করলাম দূরে দাঁড়িয়ে সেই বয়স্ক লোকটা হাসি মুখে আমার দিকে তাকিয়ে আছে। এটা তোমার বাবা তোমাকে দিতে বলেছিল। আমার বাবার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়। আমাদের পরিবারের মধ্যেই সম্পত্তি নিয়ে অনেক কলহ, তার জন্যই সম্পত্তি নিয়ে অনেক সময় ঝগড়া অশান্তি হয়। আসলে আমি শহরে থাকতাম। বাবা আমার কাছে আসছিল জমির কাগজপত্র দিতে, কিন্তু আসার সময় বাবার অ্যাক্সিডেন্ট হয়। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এইসব দেওয়ার জন্য। এরকম পরোপকারী মানুষ খুব কমই আছে। মনে পড়ে গেল সেই দিনের কথা। আসলে কে কাকে সাহায্য করেছিল সেটা বোঝাই বড় দুষ্কর।